স্লাইড কি দেখা যাচ্ছে? স্লাইড? জি স্যার। ওকে। স্টুডেন্ট 17 জন। তাহলে আমরা কয়েক সেকেন্ড একটু ওয়েট করি। গতকাল আমাদের 20 পর্যন্ত মানে এই স্লাইডটা হয়ে গিয়েছিল। আজকে এখান থেকে সম্ভবত শুরু হবে। ইয়েস জি স্যার, এটাই স্যার পড়ানি স্যার লাস্ট ক্লাসে। হ্যাঁ এটাই বাকি ছিল স্যার লাস্ট ক্লাসে। হ্যাঁ, তাহলে আমি একটু ওয়েট করে শুরু করি, এটা দেখতে থাকেন আপনারা। আমার মনে হয় আমরা শুরু করে দিই, কারণ স্টুডেন্ট নাম্বার মোটামুটি স্ট্যাটিক হয়ে আছে, সমস্যা নেই, টাইম যাচ্ছে। আমাদের গতদিন পর্যন্ত আমরা যেটা দেখলাম, আমাদের একটু যদি ফিরে তাকাই, সেখানে আমরা দেখলাম যে ট্রেন্ডটা প্রথমে আমরা দেখলাম যে কিভাবে ক্যালকুলেট করতে হয়, এবং ট্রেন্ড থেকে S equal to y by t অর্থাৎ সিজনাল কম্পোনেন্ট যেটা ইকুয়াল টু অ্যাকচুয়াল ডেটা ডিভাইডেড বাই ট্রেন্ড ডেটা, যেটা ইকুয়েশন থেকে আমরা ক্যালকুলেট করে বের করেছি, তার করেসপন্ডিং ট্রেন্ড ডেটা, এই দুটো রেশিওই হচ্ছে এস এর মান। এবং এস এর মান এইটা করতে গিয়ে আমরা দেখেছি যে এই রেশিওটা আমরা এইভাবে পাই, এস এর মান পেলে যে কয়টাই থাকবে আমরা সেই কয়টাকে যোগ করব এবং তার একটা এভারেজ বের করব। এই যোগফলকে যে কয়টা সংখ্যার যোগফল সেই সংখ্যা দিয়ে ভাগ দিলে এভারেজটা বেড়ে যাবে, এটার যোগফল বের করব। বেশি বা কম হতে পারে 4 এর চেয়ে। কোয়ার্টারের ক্ষেত্রে, কোয়ার্টারলি ডেটার ক্ষেত্রে 4 হতে হবে, 4 না হয়ে এটা কম বা বেশি হতে পারে। কম হলে কতটুকু কম হলো সেইটা যোগ করতে হবে, যোগ করে 4 বানাতে হবে। আর বেশি হলে কতটুকু বেশি হলো সেটা বিয়োগ করে নিচে 4 বানাতে হবে। যদি এখানে যে যোগ করতে হয়েছে, অতএব 4টে যেহেতু কোয়ার্টার, এটা 4 দিয়ে ভাগ করে আবার এটা ডিস্ট্রিবিউট করে দিলাম। ডিস্ট্রিবিউট করলে এটা যেহেতু আমাকে বিয়োগ করতে হয়েছে, না যোগ করতে হয়েছে 4 বানানোর জন্য, তাহলে এখানেও আমরা প্রত্যেকটা যোগ করে যাব। যোগ করে আবার যে 4টে পাবো একটু ক্রস চেক দিয়ে দেখবো যে এই 4টে যোগ করলে 4 হয় কিনা। তারপরে আমাদের সিজনাল কম্পোনেন্টস গুলা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত এটা পেয়ে গেলাম। এইটুকু হচ্ছে আমাদের অঙ্ক। এর পরের পার্টটা সেপারেট। এইটা এখানে ছিল যে আমরা যে ট্রেন্ডটা বের করেছিলাম ওইটা ছিল ক্রমান্বয়ে বৃদ্ধির দিকে বা একমুখী। সেইটাকে সিজনাল ইফেক্ট দেওয়ার জন্য ওই যে ওই পৃষ্ঠায় আমরা যেটা বের করলাম, এই 4 ডিজিট আফটার ডেসিমাল, এই 4 ডিজিটের এইটা দিয়ে আমরা সবগুলোকে গুণ করে দিলাম। গুণ করলে আমরা এই যে যেটা পেলাম, তাহলে এইটার ভিতরে ট্রেন্ডও আছে, সিজনাল ইফেক্টটাও আছে। সুতরাং দিস ইজ মোর অ্যাকুরেট। আর যে দুটো ছিল, একটা হলো সাইক্লিক অর্ডার, আর একটা হলো সাইক্লিক্যাল ইফেক্ট, ইকোনমিক, একটা লং টার্ম ইফেক্ট একটা, আর একটা হচ্ছে রেসিজুয়াল ইফেক্ট। এই দুটোকে আমরা ইগনোর করেছি, করে এইটাই তাহলে আমাদের বলা চলে যে অ্যাকসেপ্টেবল মানে অ্যান্সার। এবং সেই অনুযায়ী আমাদের অঙ্কটা কমপ্লিট হলো। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে রাউন্ডিংটা এবং অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে ইন থাউজেন্ড আর মিলিয়নে দেওয়া থাকবে, যার ফলে এই বিষয়গুলোর জন্য একটু খেয়াল থাকে যে কিভাবে আবার অ্যান্সারটাকে ওইভাবে কনভার্ট করে লিখতে হবে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো মুভিং এভারেজ ট্রেন্ড। এটা আপনাদের বইয়ের
পেজ নাম্বার 237 সম্ভবত আছে, আমার এখানে তাই আছে, দেখেন পেজ নাম্বার 237 মুভিং এভারেজ। তাহলে এখানেও আমরা এখানে দেখেন যে এই আপনাদের বইতেও এটা লেখা আছে, দেখেন দি অ্যাবাভ অ্যাপ্রোচ ইজ বেসড অন অ্যান অ্যাজাম্পশন অফ এ লিনিয়ার ট্রেন্ড। লিনিয়ার ট্রেন্ড মানে এখানেও সরল রেখার মতো চিন্তা করা হচ্ছে, সরল রৈখিক চেঞ্জ। An alternative approach that does not depend on linearity involves using moving average. আমরা এর আগে যেটা করলাম যে ওই y equal to a plus bx যে ইকুয়েশনটা ব্যবহার করলাম, ওইটা ছিল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বা একটা লিনিয়ার ইকুয়েশন। কিন্তু মুভিং এভারেজ মেথডে কিন্তু এই লিনিয়ারিটিটাকে আমরা বাদ দিতে চেয়েছি, যে আসলে তো লিনিয়ার হয় না, আমাদেরকে একটা এভারেজ সরল রেখা আঁকতে হয়, ওর উপরে কিছু পয়েন্ট পড়ে, নিচেই কিছু পড়ে, উপরেও কিছু পড়ে, অ্যাবাভ দ্য স্ট্রেট লাইন। তাহলে দেখা যাচ্ছে যে এটাও কিন্তু চোখের আন্দাজে ওই সরল রেখাটা অঙ্কন করা হয়, কিন্তু এই মুভিং এভারেজের ক্ষেত্রে ওই লিনিয়ারিটিটাকেও এখানে ভ্যালুয়েট করা হয়েছে, এবং এই কারণে মুভিং এভারেজে ওই লিনিয়ারটাকে যেটা বলছে যে ডাজ নট ডিপেন্ড অন লিনিয়ারিটি, এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ডাজ নট ডিপেন্ড অন দা লিনিয়ারিটি, এইটুকু। এইটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এটা শুরু হলো, পরের লাইনটা আছে দিস অ্যাপ্রোচ ইজ স্টিল ভলিউমিনাস বাট essentially simpler than that of regression analysis can just easily be computerized. এইটাও একটু বেশ বড় আকারের ক্যালকুলেশন করতে হয়, কিন্তু আগের মতো ওই রকম মানে যে রিগ্রেশন অ্যানালাইসিসের মতো ঠিক অতটা না, যার ফলে এইটা ওই দিক দিয়ে আপনাদের কিছু অ্যাডভান্টেজ আছে যে এটা ক্যালকুলেশনটা সোজা হবে। এখন মুভিং এভারেজটা কি, যেটা আমি এক্সাম্পলে আপনাদেরকে আগে বুঝিয়েছিলাম যে মুভিং এভারেজটা ছিল যে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে যদি আমি তিনটে তিনটে করে মুভিং এভারেজ বের করি, তাহলে 1 2 3 যোগ করলে হয় 1 প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু 6। এরপরে হবে 1 বাদ, ওই পাশ থেকে 4 এসে অ্যাড হবে, তাহলে 2 3 4, 2 আর 3 5 আর 4 9। এইভাবে মানে আগের একটা বাদ দেবো, পরের একটা অ্যাড করব, এইভাবে আমি মুভ করছি সামনের দিকে। এভারেজ মানে ওই যে যোগফলটা বের করলাম তাকে ওই তিনটে হোক, চারটে হোক, পাঁচটা হোক, সেই 3 4 5 দিয়ে ভাগ করে এভারেজটা বের করা, একে বলে মুভিং এভারেজ। এখানে একটা এক্সাম্পল আছে, হ্যাঁ এখানে একটা এক্সাম্পল আছে, এবং এক্সাম্পলটা আপনাদের ইলাস্ট্রেশন 5 দেওয়া আছে, ইলাস্ট্রেশন 5। এখানে ফর দ্য কোম্পানি ইন দ্য ইলাস্ট্রেশন কম্পিউট দ্য ট্রেন্ড, এই যে আমি এখানে এই কোম্পানি যেটা আপনাদের বইয়ের আগে আছে, এটা এই চ্যাপ্টারের আগের দিকে আছে, খুব সম্ভবত পেজ নাম্বার 230 তে, এটা ভার্টিক্যালি দেওয়া আছে আমার এখানে, আমি এইভাবে টেবুলার ফর্মে নিয়ে আসছি। এই যে এখানে প্রত্যেকটা ইয়ারের 4টে করে ফিগার দেওয়া আছে। This is in this example compute the trend as a centered 4-point moving average. Centered 4-point moving average, তার মানে এখানে 4টে করে নিতে হবে, এখানে 4টে করে নিতে হবে। তাহলে 4টে যদি নেই, প্রথমে আমার আগের প্রথম বছরের 4টে, দ্বিতীয় বছরের 4টে, তৃতীয় বছরের 4টে, প্রথম বছরে আমার এখানে মোট ডেটা আছে হচ্ছে 3 4 12টা। তাহলে প্রথম 4টে যদি আমি নিই, তাহলে প্রথম 4টে যোগ করতে হবে, 42 যোগ 41 যোগ 52 যোগ 39, তাতে হয় 174। এর পরেরটা হবে এই প্রথমটা বাদ, 42 বাদ, এর সাথে এসে যুক্ত হবে এই পরেরটা 45, তাহলে পরেরটা হবে 41 প্লাস 52 প্লাস 39 প্লাস 45, এই যে এইটা। এবং এইভাবে আবার 41 বাদ চলে আসবে 48, এরপরে 52 বাদ চলে আসবে 61, মানে আগে থেকে একটা বাদ দেবো, পরের একটা এর সঙ্গে অ্যাড করব, টোটাল কিন্তু 4টেই থাকতে হবে, যেহেতু আমাকে 4 পয়েন্ট মুভিং বলছে। অতএব সেন্টার্ড 4 পয়েন্ট মুভিং হতে 4টে করে থাকতে হবে। যদি 3 পয়েন্ট হতো তাহলে আমি 3টে করে নিতাম, 5 পয়েন্ট হলে 5টা করে নিতাম, এইভাবে আমাকে সামনের দিকে এগোতে হবে। To make each value of the trend to be associated with a specific quarter, each pair of values is added to give the centered 8
কোয়ার্টারলি টোটালস। এখানে সেন্টার্ড 8 মানে এর পরেরটা আর কি। এইটা হলো প্রথমে গেল সেন্টার্ড 4। আমরা যখন দেখবো আপনাদের বইতে এই অঙ্কটা পরের পৃষ্ঠায় দেখেন দেখানো আছে 239 পেজ নাম্বার। 239 পেজ নাম্বার দেখেন, এখানে ভার্টিক্যালি কলমটা দেওয়া আছে। আমিও দেখাবো যে কিভাবে আমি এখানে নিয়ে আসছি। তার ভিতরে প্রথমটা দেখেন যে আমরা যে বললাম যে প্রথম চারটেকে যোগ করলে হয় 174। আবার বলিছে সেন্টার্ড মানে হচ্ছে যে ওই যে চারটে ফিগার যোগ করলাম ওইটার পজিশনটা কোথায় হবে? পজিশন হবে ওই চারটে ফিগারের সেন্টারে, মানে দুটোর পরে তিনটের আগে, আড়াইটার জায়গায়। কিন্তু এখানে আড়াইটার কোয়ার্টার বলতে তো আসলে কিছু নাই, সেই জন্য আমাকে আড়াই স্টেপ ফার্দার যেতে হবে। তা সেইটা কিভাবে? এই যে এখানে দেখেন আমাকে ওই অঙ্কটা যেটা দেওয়া আছে আপনাদের 230 কত পেজ নাম্বার বললাম, 230 পেজ নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে আমি টেবুলার ফর্মে যেটা এখানে দেখালাম সেইটাকে আপনাদের 239 পেজে যে টেবিলটা দেওয়া আছে আমি এক্সেল শিটে এটা করেছি, করে এখানে পেস্ট করেছি। এখানে দেখেন চারটে কোয়ার্টার এবং এখানে এই যে 12টা ডেটা দেওয়া আছে। আমাকে বলছে 4 কোয়ার্টারলি সেন্টার্ড 4, কি ভাষাটা কি দিয়েছে এখানে? সেন্টার্ড 4 পয়েন্ট মুভিং এভারেজ। তাহলে আমাকে চারটে করে ডেটা নিলাম, চারটে করে ডেটা নিয়ে এখানে একটু বইয়ের সাথে অমিল আছে, যেটা এটা আমি ঠিক করে দিতে পারতাম কিন্তু জানি না কেন হয়নি। এটাকে মার্জ করাই দিলে কাজ। এটা যদি মার্জ করিয়ে দিই, মার্জ করে এটাকে যদি সেন্টার্ড করে দিই, দেখি হয় কিনা। এইটা এখানে দেখছি না। আচ্ছা ঠিক আছে, এটা হবে এটা, তবে এখানে কোথায় আছে একটু আমাকে দেখতে হবে। লাইন টেক্সট, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ এই যে এখানে দেখেন এখন সেন্টারে চলে আসছে। তাহলে এইটা যেরকম আসলো, এরপরে এইটা আসছে কত 174। তারপরে ঠিক একইভাবে আমার এখানে নিচেই কোনো ফাঁকা ঘর নেই, যার ফলে আমি সবগুলো এরকম দেখাইতে পারছি না। তাহলে দেখেন এই যে প্রথম যে চারটে যোগ করলাম 42 যোগ 41 যোগ 52 যোগ 39, এইটার পজিশন হবে এই যে এদের চারটের মাঝামাঝি, অর্থাৎ এই সোজা যেটা হচ্ছে Q2 এবং Q3 এর মাঝামাঝি। প্রত্যেকটা এইভাবে Q3 Q4 এর মাঝামাঝি। এইভাবে আমাদের প্রত্যেকটা ফিগার আমি বসাবো, যেটা বইতে ভালোভাবে দেখানো আছে। আপনারা বইটা একটু দেখেন। বইতে দেখা যাচ্ছে যে প্রথম চারটে ফিগার যোগ করে হয়েছে 174, তারপরে 42 বাদ গেল, অর্থাৎ প্রথমটা বাদ গেল, পঞ্চমটা এসে এর সাথে যোগ হলো, অর্থাৎ 41 যোগ 52 যোগ 39 যোগ 45, এই চারটে যোগ করে হলো 177। এইটার পজিশন হবে Q3 এবং Q4 এর মাঝখানে, যেটা 177। একজন একটু বলেন তো বোঝা যাচ্ছে কিনা আমি যেভাবে বোঝাচ্ছি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে যে যেটা বোঝাচ্ছি এখানে, এটা কি বোঝা যাচ্ছে? আপনারা এটা আমি বলবো যে এই টেবিলটা দেখেন, বইটা ফলো করেন। বিশেষ করে সেকেন্ড কলামে যে 4 কোয়ার্টারলি টোটাল স্যার বুঝতে পারছি, বাট এটা কেন করছি, এইভাবে কেন করছি? এইটা আমার আলটিমেট টার্গেট হলো মুভিং এভারেজ বের করা। খেয়াল করেন, মুভিং এভারেজ বের করা, এবং প্রত্যেক যে এভারেজটা বেরোবে এই এভারেজটা কোনো না কোনো কোয়ার্টার সোজাসুজি হতে হবে। যেটা আপনাদের বইয়ের লাস্ট কলামটা দেখেন 43 পয়েন্ট কিভাবে বেরোলো সেইটা আমি পরে যাচ্ছি, কিন্তু ওইটা আছে কিন্তু Q3 সোজা, তারপরেরটা Q4, তারপরেরটা
ওয়ান অফ সেকেন্ড ইয়ার, এইভাবে কিন্তু কোনো না কোনো কোয়ার্টার সোজা আছে। এই যে স্যার একটা সংখ্যা বাদ দিয়ে কোয়ার্টার বাদ দিয়ে পরের 4 কোয়ার্টার, আবার লাস্টের কোয়ার্টার বাদ দিয়ে পরের 4 কোয়ার্টার, এভাবে এইভাবে যদি যান শেষের দিকে গিয়ে কিন্তু আপনি এটা এবার পারবেন না। যেমন আপনার শেষের 4টি যখন চলে আসবে 52, 51, 60, 46, ঠিক আছে, এই 4টে যোগ করলে হয় Q3, Q2 এবং Q3 এর মাঝামাঝি বসিয়ে দিলেন, এরপরে প্রথমটা বাদ দিতে পারবেন না কারণ শেষে আর কোনো ফিগার নেই। বুঝতে পারছেন? ওইটাই তো স্যার লাস্ট ক্যালকুলেশন। হ্যাঁ, লাস্ট ক্যালকুলেশন ওইটাই, এরপরে কিন্তু আপনি আর আগাতে পারবেন না। এরপরে কোয়ার্টারলি টোটালে আমরা কেন গেলাম, এর কারণ হচ্ছে প্রথমটা ছিল 4 কোয়ার্টারলি টোটাল। এখানে যদি আমি এইগুলোকে নিয়ে কাজ করি, 174, 121, এইগুলোকে নিয়ে যদি কাজ করি তাহলে দেখেন 174 কে কোন কোয়ার্টারে ধরবেন সেটা কিন্তু বলা যাচ্ছে না। আমরা এরপরে আবার গেলাম, এটাকে ডাবল করে দিলাম, 4 কোয়ার্টারলি টোটাল এখন সেন্টার্ড 8 কোয়ার্টারলি করার পরে এখন আসেন আবার টোটালটা, যেহেতু সেন্টার্ড 8 কোয়ার্টারলি টোটাল, তাহলে 174 হলো 4টে সংখ্যার যোগফল, 177 ও 4টে সংখ্যার যোগফল। এই দুটো যোগ করে যদি আমি বসাই তাহলে 351, এটা কিন্তু 8টা সংখ্যার যোগফল হয়ে গেল। অর্থাৎ আমার সেন্টার্ড 8 কোয়ার্টারলি টোটালের কলামে আমি যে 351, 361, 377 এগুলো বসালাম, এটা কিভাবে পেলাম? দুটো যোগ করে, হ্যাঁ, প্রত্যেকটা দুটো দুটো যোগ করে, যেমন 174 প্লাস 177 ইকুয়াল টু 351। আবার প্রথমটা বান, পরেরটা অ্যাড করেন, 177 প্লাস 184 ইকুয়াল টু 361। আবার 177 বাদ দেন, 193 অ্যাড করেন, 184 প্লাস 193 ইকুয়াল টু 377। এইভাবে আমি আপ টু 209, 418 পর্যন্ত গিয়ে আমার এই লাইনের কাজও শেষ। ঠিক আছে, এইগুলোর প্রত্যেকটাই কিন্তু 8 সংখ্যার যোগফল, প্রতিটাই 8টা সংখ্যার যোগফল। তাহলে এভারেজ বের করলে এই প্রত্যেকটাকে এখন 8 দিয়ে ভাগ করেন, তাহলে হয় প্রথমটা হয় 43.88। এইটা দেখেন প্রত্যেকটাই কোনো না কোনো কোয়ার্টার সোজা পড়ে গেছে। তার মানে এটা হচ্ছে আপনাদেরকে বলবে যে আবার আমি প্রথমে যাচ্ছি, হচ্ছে তাহলে 8.8 কোয়ার্টারলি আসছে, 8 যে শুধুমাত্র এইটাকে কোয়ার্টার সুজি আনার জন্য। বোঝা যায় কিনা? মানে একবার বলতে হবে স্যার। এটা একটু ক্লিয়ার করেন যে স্যার, মানে 4 কোয়ার্টারলির জন্য স্যার আমরা কেন স্যার সেন্টার 8 কোয়ার্টারলি বের করলাম স্যার? জি স্যার। এখন এখানে অঙ্ক কিন্তু যেটুকু বললাম এইটাই, এটা কিন্তু মোর সিম্পল, আপনারা শুধু এইটুকু খেয়াল করেন। আমরা স্টেপ বুঝতে পারছি, মানে এগুলো করার কারণটা স্যার বুঝতে পারতেছি না যে কেন করলাম স্যার। এইটা শুধুমাত্র ওই যে এবারে বছরের ওই যে কোয়ার্টারলি যে এবারে এখানে অঙ্কটা এভারেজটা বের করতে হয়, যে এরা যে সিজনাল বা যেটা বের করতে ওই এখানে মুভিং এভারেজটা কি, মুভিং এভারেজটা কি এবং এটা কিভাবে বের করতে হয় এইটুকু। কারণ এর আগে যে ছিল যেটা হচ্ছে ওই আপনার ট্রেন যেটা করেছিলাম ওটা ছিল কিন্তু লিনিয়ার রিলেশন, যেটা রিগ্রেশন ইকুয়েশন আমরা বের করেছি, ওইটার যেটাতে আসলাম এটা একদম স্যার করে কিন্তু লিনিয়ারিটিকে মূল্যায়ন, এখানে প্রত্যেকটাকে মুভিং এভারেজের মাধ্যমে একটা এভারেজ। এরপরেই হচ্ছে, আচ্ছা আমরা আরো কিছু এক্সাম্পল
তাহলে দেখবেন যে ব্যাপারগুলো রাখুন, শুধু ক্যালকুলেশনটা শিখে রাখেন। এই ক্যালকুলেশন আগের যে রিলেশন, তারপরে ইকুয়েশন করতে গেলে যে এ এবং বি এর মান বের করছেন এবং পরবর্তীতে যে ফোরকাস্টিং তুলনায় কিন্তু এখানকার ক্যালকুলেশন কমপ্লিটলি ইজিয়ার। স্যার হ্যাঁ, এখানে স্যার সেন্টার্ড 4 পয়েন্ট মুভিং এভারেজ, তাহলে স্যার আমরা যে প্রথম 4টা কোয়ার্টার যোগ করে যেটা পেলাম স্যার, এটা তো 4 হ্যাঁ। কোয়ার্টার, একে স্যার 4 দিয়ে ভাগ করলে স্যার তাহলে হবে না? 4 দিয়ে ভাগ করলে ওইটা বসাবেন কোথায়? এই 174 সোজাসুজি তো বসতো। 174 তো কোনো কোয়ার্টার সোজা না, ও মাঝামাঝি একটা করে গেছে। তার ফলে আমি আবার এই আরেকটা সাইড নিয়ে 8টা বানাইলাম। 8টা বানাইলে 151টা কিন্তু আবার পড়ে যাচ্ছে আমার Q3 সোজা। এখন স্যার এই 8টার যেটা স্যার যে 8টার এভারেজ করলে এটা তো পুরো গেল Q3 সোজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমরা আর একটাতে যাই, দেখি একটু দেখি এখানে কি। এইটা হচ্ছে এই যে এই অঙ্কটাই যেটা আমরা আগের স্লাইডে করলাম, এখন এইটা হলো ট্রেন্ড বের করলাম, বুঝতে পারছেন? ট্রেন্ড সেন্টার এইটাকে এখন আমরা সিজনাল ইফেক্টটা দিব। এখন সিজনাল ইফেক্টটা দেব, দেখেন এই যে 43.875 বের করলাম, এইটা কোন কোয়ার্টারের? ফার্স্ট ইয়ারের থার্ড কোয়ার্টারে। এখানে অ্যাকচুয়াল ফিগার কত ছিল? 52। আমরা এখন এখানে একটু যাই, দেখেন আরেকটা এক্সাম্পল, এটা আপনাদের বইতে বলছে in the example above find the seasonal components from the new trend values assuming the multiplicative model. Deseasonalize fourth quarterly sales of এত। এখানে এই অংশটা কোথায় আছে আমি একটু দেখি। এই যে এটা মানে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7, হ্যাঁ টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 7 এ আছে এটা। হ্যাঁ আচ্ছা, এখানে আপনাদের যে আগের যে আমরা এই যে ট্রেন্ডটা দেখলাম, এখানে যেমন এইটা আছে কত 40, আমার অ্যাকচুয়াল ডাটা হচ্ছে আচ্ছা এটা একটু আগের পৃষ্ঠায়, যে এই যে রেশিও গুলো আপনাদের খেয়াল আছে যে S ইকুয়াল টু ওয়াই বাই ছিল না? S ইকুয়াল টু ওয়াই বাই টি, এর আগে যেটা আমরা ফর্মুলা শিখতে আসছি, ওয়াই হচ্ছে এই অ্যাকচুয়াল ফিগার আর টি হচ্ছে এই যে আমার যেটা এই যে আমি বের করলাম ট্রেন্ড ভ্যালু স্যার। হ্যাঁ ট্রেন্ড। তাহলে এস এর মান বের করতে গেলে অ্যাকচুয়াল ফিগারকে এই ট্রেন্ড ফিগার দিয়ে ভাগ করতে হবে। তো দেখেন এই যে এভারেজ গুলা বের করলাম, এইটা কিন্তু শুরু হলো কোয়ার্টার 3 থেকে ফার্স্ট ইয়ারের, শেষ হয়ে গেল কোয়ার্টার 2 তে লাস্ট ইয়ারের। তাহলে প্রথম দুটো কোয়ার্টার নাই, শেষের দুটো কোয়ার্টার নাই, অতএব ওই দুটো ফিগার টোটালি বাদ দিয়ে দেন, কারণ এদের ইফেক্ট কিন্তু এভারেজের ভিতরে আছে। এই জন্যই রেশিও বের করতে গেলে প্রথমে শুরুই করবেন হচ্ছে এখান থেকে 52 ডিভাইডেড বাই 43.875, তারপরে 39 ডিভাইডেড বাই 45.125। এই ভাগগুলো করার পরে এইগুলো, যেমন কোয়ার্টার 3 ছিল হচ্ছে 52 ডিভাইডেড বাই ওই 52 সোজাসুজি এই যে টি এর ভ্যালু যেটা দেখেন উপরে লেখা আছে টি এর ভ্যালু যেটা 43.875, এইটা করলে যে 1.1851 আসবে। বুঝতে পারলেন কিভাবে এস এর ভ্যালু বের করতে হবে? স্যার 4 কোয়ার্টারের ভ্যালুটা নিয়ে স্যার মানে বুঝতে সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ স্যার 4 কোয়ার্টারের যে টোটাল ভ্যালুটা মানে বের করেছি স্যার, এটা নিয়ে একটু স্যার বুঝতে সমস্যা স্যার। কোন জায়গাটাই বলেন তো? স্যার 4 কোয়ার্টারের টোটাল ভ্যালু মানে সেকেন্ড এইটা কলামটা স্যার। এইটা সেকেন্ড কলাম জি স্যার। এইটা কিভাবে বেরোলো বুঝতে পারেন নাই? সেটা আরেকবার একটু মানে এই যে প্রথম 4টে ফিগার যোগ করেন 42, 31, 52, 39, যোগ করলে 174 হয়। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার।
এবার 42 বাদ দেন আর নিচে থেকে একটা অ্যাড করেন 41 52 39 45 এই চারটি যোগ করলে 177। জি স্যার। আবার 41 বাদ দেন, চলে আসেন পরেরটাই ওই পাশে এই চারটি 184। এখন বোঝা যায়? স্যার মানগুলো স্যার বের করলাম স্যার, বুঝলাম, কিন্তু লেখার ক্ষেত্রে স্যার এই উপরের দিকে স্যার 174 যেটা একটা বই ফলো করেন, এটার পজিশনটা একটু গোলমাল আছে। লেখার মধ্যে যে লিখবেন হচ্ছে এই যে যে চারটে নিলেন ওর যোগফলটা ওই চারটের মাঝামাঝি লিখবেন, অর্থাৎ 184 লেখা উচিত ছিল Q4 এবং Q1 এর মাঝামাঝি এই সূত্র। জি স্যার, জি স্যার, ঠিক আছে? জি স্যার, এবার বুঝতে পারছি স্যার। এটা আপনারা বই ফলো করবেন, আমার এখানে ঠিক নেই, আমি দেখি পরে সময় পেয়ে এটা ঠিক করবো। সময় বই দেখলে স্যার, বইয়েরটা দেখলে স্যার বোঝা যাচ্ছে স্যার। ঠিক হ্যাঁ, আছে এখন এই যে এইটা বুঝতে পারছেন তো? এইটা জি স্যার, এটা স্যার এই প্রথম দুইটা করে যোগ করে স্যার মাঝখানেটা বসে প্রথম দুটা যোগ করলে 351, সেকেন্ড আর থার্ড যোগ করলে 361, থার্ড আর ফোর্থ যোগ করলে 377, কিন্তু পজিশনটা বই দেখে নেন। ওই দুইটা মাঝামাঝি হবে স্যার, মাঝামাঝি বরাবর স্যার। মাঝামাঝি হবে, হ্যাঁ। জি স্যার, এবার ঠিক আছে। এই অ্যাকচুয়াল ভ্যালুগুলোকে এই ট্রেন্ড ভ্যালুতে ভাগ দেন। যে কোনো একটা, আমি একটা দেখি, যেমন Q4 অফ সেকেন্ড ইয়ার যদি ধরি, তাহলে 46 ডিভাইডেড বাই 52.125, 46 52.125 0.8825/24 ধরলাম কি সেকেন্ড ইয়ারের কোয়ার্টার করে 0.8824। ঠিক আছে? 4 ঘর রাখা আছে। এখন বলেন যে এই যে এস এর মানটা যে বের করলাম, এইটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, এটা তো বুঝতে পারছি স্যার। এটা আমরা স্যার অ্যাকচুয়াল ভ্যালু স্যার ট্রেন্ড ভ্যালু দিয়ে ডিভাইড করলাম স্যার। হ্যাঁ, স্যার এখানে স্যার আমরা 8টার স্যার ভ্যালু বের করলাম স্যার, বাকি 4টা কি হবে স্যার? কারণ এখানে কিন্তু দেখেন এই প্রথম দুটো ফাঁকা, আবার শেষের দুটো ফাঁকা। স্যার এই বাকি 4টা কি হবে স্যার? হ্যাঁ, স্যার এই বাকি 4টা কি বের কিছু করতে হবে হবে? না, মনে করেন জিরো বা কিছু নাই, জিরো ধরবেন না, কিন্তু খবরদার জিরো ধরবেন না। জিরোটা কিন্তু আপনি যদি এখানে জিরো ধরেন তাহলে যোগ করলে এটা কিন্তু তখন 3টে যোগফল হয়ে যাবে। জি স্যার, এটা জাস্ট ফাঁকা রেখে দেবেন, অথবা একটা হাইপেন দিয়ে দিতে পারেন। বুঝতে পারছি স্যার, কিছু না লেখলে ভালো স্যার। কিছুতে ফিগার নাই কেন বলেন তো? এই দুটোতে এবং শেষের দুটোতে ফিগার নাই কেন? স্যার এগুলোর এভারেজ নিয়ে আসছি। হ্যাঁ, কারণ এই যে এভারেজের উপরেই তো এই দুটোর কোনো মান নাই, নিচেও কোনো মান নেই। ঠিক আছে? এই জন্য আমি কি দিয়ে ভাগ দেব? ভাগ দেওয়ার তো জিনিস নেই, এই জন্য এটা বাদ। তাহলে এই পর্যন্ত বোঝা গেল তো? জি স্যার, এখন ওই যে আগের নিয়মে যান, সিজনাল ট্রিটমেন্ট, এই দুটো যোগ করেন, যোগ করে হলো এটা। এটা যেহেতু দুটোর যোগফল এভারেজ হবে, এই দুটোকে 2 দিয়ে ভাগ করলে এটা হলো। এই দুটো যোগ করেন, করে এটা 2 দিয়ে ভাগ করেন, এইটা আবার এই দুটো যোগ করেন, এটা 2 দিয়ে ভাগ করেন, এটা এখন 2 দিয়ে ভাগ করলাম, করে এই চারটেই যোগ করেন, কত হয়? 4.057 0157। ঠিক আছে? এই যে এটা হলো। ঠিক আছে? জি স্যার, এইটা 4-এর চেয়ে বেশি হয়েছে না? জি স্যার। তাহলে একটু কমানো লাগবে তো। বাড়তি অ্যামাউন্টটা কমাতে হবে, বাড়তি যতটুকু বাড়তি আছে 4 দিয়ে ভাগ করা লাগবে। এখানে 2 ভাবে করতে পারেন। এই যে যেটুকু বেশি আছে 0157, এই 0157 এখানে লিখে এখানে বিয়োগফল 4 করে দিতে পারতেন, তাহলে 0157 আবার 4 ভাগ করে এখানে বসাতেন। বসাইলে 0039 হয়, এই 4টে 9 যোগ করলে আবার 6 হয়, সেই জন্য আর কি এখানে আমি 6 ধরে নিছি। এটা কোনো বিষয় নাই, যে 0.001 এটা রাউন্ডিং এররের, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। এখন তাহলে যেহেতু বেশি ছিল আমাকে কমায় করতে হবে, অতএব প্রত্যেকটা বিয়োগ করেন। খেয়াল আছে তো? স্যার আগের মতোই, হ্যাঁ গতকালকে অঙ্কের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গতকালের অঙ্কটার মতো। তাহলে এই যে আমরা বিয়োগফল যেটা পেলাম, এখন 2 ঘর পর্যন্ত যদি এটা যান,
তাহলে সিজনাল কম্পোনেন্ট প্রথমটা হবে 0.97, পরেরটা হবে 97, তারপরেরটা 1.19, তারপরেরটা 1.87। এখানে দেখি আসে নাকি লেখা ওইটা, না এখানে এটা লেখা নেই, এইটাই হবে। এই যে সিজনাল কম্পোনেন্ট কিন্তু এরা এইটাই রাখছে, এখানে যেহেতু বলে নাই যে 2 ঘর পর্যন্ত যেতে, এটা এইরকমই রেখে দিচ্ছে। ঠিক আছে। আর ওখানে ডিসিজনালাইজড বলতে কি বুঝিয়েছে? ডি সিজনালাইজ মানে যে ওই যে আপনাকে একটা ফিগার দিয়েছে, এর ভিতর সিজনাল ইফেক্ট দেওয়া আছে, এখন সিজনাল ইফেক্ট বাদ দিলে কি হয়? এইটা যেরকম গতকাল শেখালাম না, যে ওই যে এস এর ভ্যালু দিয়ে টি কে গুণ করে তারপরে সিজনাল ইফেক্টটা দিতে হয়, খেয়াল আছে গতকালের ওইটা? জি জি খেয়াল আছে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে এস দিয়ে গুণ দিছে না, গুণ দিয়ে তো এটা বের করলাম। জি এখন বলছে যে এটার ভিতর তো সিজনাল ইফেক্ট দেওয়া আছে, এটা ডিসিজনালাইজ করেন, মানে এইটাকে আবার যদি এইটা দিয়ে ভাগ দিই তাহলে এইটা পাওয়া যাবে। এইটা মানে আপনাকে রিমুভ করে ফেলতে হবে সিজনাল হ্যাঁ, ইফেক্টটা। ট্রেনটা পাওয়া যাবে আর কি স্যার? ঠিক আছে। ট্রেন পাওয়া যাবে স্যার এখান থেকে আর কি? হুম, মানে স্যার এদিকে ট্রেনটা বের করবো স্যার, যে ডিসিজনালাইজ করে স্যার। এখন এই অঙ্কটা আপনাদেরকে দেশে ফাইন্ড দ্য সিজনাল কম্পোনেন্ট, অনলি কম্পোনেন্ট, তার মানে এই যে 4টে কম্পোনেন্ট বের হয়ে গেছে, এইটা আপনার একটা অ্যান্সার। এরপরে যেটা বলছে ডিসিজনালাইজ ফোর্থ কোয়ার্টারলি, তবে আপনাদের টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 7 এ যেটা আছে, এইটার কিন্তু আরেকটা পার্ট আছে, সেটা হলো বি নাম্বার। আপনারা বইতে দেখতে পারেন 240 পেজ নাম্বার, পেজ নাম্বার 240 এর একদম উপরে। জি স্যার, ফরকাস্ট সেলস ফর দা হ্যাঁ, 4 এইটা কুইন্টাল। এইটা দেখার জন্য আপনারা একটু পেজ নাম্বার 259 সম্ভবত, এটার যে সলিউশনটা আছে টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 7, ঠিক আছে? পেয়েছেন কিনা? সলিউশন অফ টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 7। জি স্যার। এখানে দেখেন দুটো বিষয় আছে, প্রথমে হচ্ছে যে ওই যে অ্যাডজাস্টমেন্ট যেটা দিল মিনের পরে, এই যে এখানে এখানে একটা মাইনাস সাইন দিয়ে দিয়েছে, এটা কোনো বিষয় না, আপনি মাইনাস, এই যে এখানে যে অ্যাডজাস্টমেন্ট দিয়ে যে 0.0039 তার আগে একটা মাইনাস সাইন আছে, এটাও আপনারা দিতে পারেন, এটা বিষয় নেই যে এখানে একটা মাইনাস সাইন দিয়ে নিতে পারেন, না দিলেও কোনো বিষয় নেই, যে আপনি বিয়োগ করছেন দেখা যাচ্ছে। ঠিক আছে। আর এরপরে বি নাম্বারটাই দেখেন, এর আগে আমরা যেভাবে করেছিলাম এখানে কিন্তু সেম, ওই যে ওখানে আমরা যে মানটা বের করেছিলাম, আমি আবার ওই স্লাইডটা আর একটু যাচ্ছি, এই যে স্লাইড নাম্বার 19, আমরা 23-এ আছি তো 19-এ যাচ্ছি, এর দেখেন না এটা তো অন্য অঙ্ক, এর আগে আরেকটা অঙ্ক ছিল, কোন জায়গায় অ্যাডজাস্টমেন্ট ছিল, এই যে এইটাই মনে হয়, হ্যাঁ এইটা, নাকি এটা ওরা কোত্থেকে এটা দিল, যাই হোক এটা আপনারা একটু দেখে নিন, যে এই যে আপনাদের বইতে বি নাম্বারে যেটা বলছে যে টু প্রডিউস সেলস ফোরকাস্ট উই নিড ভ্যালুজ অফ টি, এরা গ্রাফ থেকে বের করছে, দি গ্রাফ বিলো শোজ দ্য সেলস, এই গ্রাফটা হচ্ছে আপনাদের উল্টা পিঠে আছে পেজ নাম্বার 260 তে। এই অংশটা সেই জন্য আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আপনাদের এরকম করতে দেবে না, তবে যদি দেয় তাহলে ওই যে আগের নিয়মে করবেন, ওই যে প্রত্যেকটার সাথে এই যে এস এর ভ্যালুটা সিজনালটার ভ্যালু গুণ করে দিবেন, গুণ করলেই ওই আপনার সিজনাল ইফেক্ট সহ আপনার ফিগারটা পেয়ে যাবেন। আর এরা হচ্ছে যে একটা গ্রাফ এঁকে নেছে, গ্রাফ এঁকে মাঝখান দিয়ে একটা এভারেজ লাইন এঁকেছে, যেটা 260 পেজ নাম্বারে আছে, এইটার থেকে ভ্যালুটা বের করে নেছে যে আগামী বছরে কি হতে পারে, ওই যে ডটেড লাইন দিয়ে দেখবেন যে ওই রেখাটাকে সামনে ডান দিকে বের করে দিয়েছে, এক্সট্রাপোলেশন যেটাকে বলছে ওই গ্রাফের ভিতরে। এক্সট্রাপোলেশন থেকে আমাদের এখানে আছে থার্ড ইয়ারের কোয়ার্টার 4 পর্যন্ত, যেহেতু আমাকে পরে আরো 4 কোয়ার্টার ফোরকাস্ট করতে হবে, ওরা 2005 এরও 4টে কোয়ার্টার নিয়ে গ্রাফ পেপার থেকে ফিগারটা বের করে নেছে, এবং ওইটা তারা পেয়েছে প্রথম কোয়ার্টারে 51.8, যেটা 259 নম্বর পেজের টেবিলের নিচে আছে, সেকেন্ড কোয়ার্টারে 51.6, থার্ড কোয়ার্টারে 51.5, ফোর্থ কোয়ার্টারে 51.4। এই 4টে ফিগারকে তারা এই যে এই সিজনাল যে 4টে কম্পোনেন্ট সেই 4টে দিয়ে গুণ করছে, গুণ করার পরে দেখা গেল যে অ্যাকচুয়াল ফিগারটা তারা পেয়েছে 50.24, 50.19, 61.19, 44.69। এইটা আপনারা বই থেকে একটু দেখে নেবেন, এইটা স্লাইডে কিন্তু ওই অংশটা নেই,
আমি এখানে শুধু ওই দুই কর্নারের দুটো এখানে নিছি, বোঝা গেল? এবার চলে যান এই যে ডিসিজনালাইজড ফোর্থ কোয়ার্টার ফিগার অফ 50,000। তাহলে 50,000 ফোর্থ কোয়ার্টারে আমি এস এর মান পেয়েছি এইটা 0.8694। তাহলে এই 50,000 কে 0.8694 দিয়ে ভাগ করতে হবে। এই যে এখানে দেখেন, as before, these seasonal components imply that, for example, quarter 4 sales are on average 87.33% of the trend. The fourth quarterly figure of 50,000 will therefore be deseasonalized to এই যে 50,000 divided by এত equal to 57.254। এই কথাটা লেখা আছে আপনাদের বইয়ের 260 পেজ নম্বরের নিচের দিকে সি নম্বরে। পাওয়া গেছে? তো 0.8733 করতে গেলে বের করলাম স্যার। হ্যাঁ, তো 0.8733 আছে। না এই কথাটা বোঝা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। ফোর কোয়ার্টারের মান দিয়ে স্যার ডিভাইড করলাম স্যার। ওখানে যে আপনার 50,000 দেওয়া আছে, আর ওখানে ফোর্থ কোয়ার্টারের এস এর মান কত? এটা তো কোন কোয়ার্টারের কথা বলছে? ফোর্থ কোয়ার্টারলি সেলস। কোন ফোর্থ কোয়ার্টারলি সেলস? যার ফলে ফোর্থ কোয়ার্টারের যেটা আছে সেইটা, এইটা কত? 0.87 ধরা যায়। তা আমরা চারটি ফিগারে নিচ্ছি 0.8694। তাহলে পয়েন্ট এইটা পেলো কোথায়? 0.8733 পেলো কোথায়? ফোর কোয়ার্টারের মিন স্যার, ফোর্থ কোয়ার্টারের মিন এটা। স্যার অ্যাডজাস্টমেন্টটা আপনারা ওইটাই নেবেন, ওইটা দরকার নেই। এখানে হয়তো অন্য কোনো কারণে ভুল থাকতে পারে। এই জায়গাটাই ওই যে ফোর্থ কোয়ার্টারের যে সিজনাল ইফেক্টটা আছে 0.8794, এইটাই নেবেন, এইটা দিয়ে ভাগ করতে হবে। স্যার বইতে এটা দিয়ে করা আছে স্যার, আপনার ওখানে বোধহয় একটু এখানে মিন দিয়ে করা দেখছি স্যার আপনার। ওইটা কত কোনটা আছে? স্যার 0.8694 স্যার আপনি যেটা করেছেন স্যার বইয়ে এটাই করা। 8733 না না স্যার, 8733 না স্যার। 8733 পেলো কোথায়? মানে স্যার মিন স্যার, এটার আগে আমরা তো অ্যাডজাস্টমেন্ট করার পরে স্যার এটা পাচ্ছি স্যার। আর ডিভাইড করতে স্যার শুধু মিন দিয়ে স্যার। আচ্ছা যাই হোক, আপনারা যেটা পাবেন সেইটা দিয়ে ভাগ করবেন, ঠিক আছে? জি স্যার, আমাদের বইতে আবার মনে হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে লেখা স্যার। আমাদের বইতে 0.8694 দিয়ে ভাগ করা। ও বইতে 8694 দিয়ে ভাগ করা? জি স্যার। 8694 দিয়েই তো ভাগ হবে। জি স্যার, এটা দিয়ে করা আছে স্যার আমাদের বইতে। তাহলে স্যার আমার তাহলে এখানে কত আছে বলেন তো? 8694 জি স্যার। ইকুয়াল টু কত হয়? স্যার 57,511 স্যার। 511, এইটাই হবে, ঠিক স্যার আছে? কত ছিল স্যার? ও 500, ও 57,511 হ্যাঁ, ঠিক আছে স্যার হ্যাঁ 11 হবে স্যার। স্যার আমাদের 11 আছে। 2010-11 এডিশনের মধ্যে স্যার কিন্তু আপনি যেটা দিয়ে প্রথমে করেছেন সেটা দিয়েই করা স্যার। হ্যাঁ মানে 10-11 যে এডিশন স্যার, 2010-11 এডিশন স্যার, ওইখানে 0.8694, তাই না? 0.8694 জি স্যার। সেটা দিয়ে ভাগ করলে তো এটা হয় নাকি? জি স্যার। ব্যাস, তাহলে এইটাই হবে এখানে। তাহলে 59.511 এইটাই তাহলে হবে। ওকে স্যার। কিন্তু আমার কাছে যে বই আছে দেখেন, সামনের পৃষ্ঠায় দেখালো 0.8694, পরের পৃষ্ঠায় ভাগ দিল 0.873। এইটা ঠিক নেই। এই যে যেটা এখন বললেন এইটাও মনে হয় পরে সংশোধন করছে ওরা, এটা মনে হয় পরের এডিশন হবে বইটা। আমাদের স্যার এখানে তো স্যার 8733 ভাগ করা স্যার। আচ্ছা যাই হোক, আপনারা যেটা পেলেন এইটা দিয়ে, যদি অন্য কিছু পান সেইটা দিয়ে ভাগ করবেন। স্যার এই সি নাম্বার তাহলে কি বোঝালো? ডিসিজনালাইজড ফোর কোয়ার্টারলি সেলস 50,000। এটা বোঝালো যে এই যে 50,000 এর ভিতরে এইটাতে ট্রেন্ডের সাথে এস গুণ করে 50,000 পেয়েছিলাম। ডিসিজনালাইজ মানে ওই এস এর ইফেক্টটাকে আউট করে দিতে হবে। সিজনাল ইফেক্ট মানে এস দিয়ে গুণ করে এটা পেয়েছিলাম, তো এখন এস দিয়ে ভাগ করতে হবে। জি স্যার। স্যার স্যার। এস দিয়ে ভাগ করলে তো তখন ওই যে আবার হচ্ছে আপনার ট্রেন্ড চলে আসবে। হ্যাঁ তার মানে ডিসিজনালাইজড অর্থ হচ্ছে আমাদের ট্রেন্ডটা। হ্যাঁ, ট্রেন্ডের ভ্যালুটা ঠিক আছে। জি স্যার।
স্যার হ্যাঁ তাহলে তো স্যার দুই জায়গায় স্যার দুই রকম হয়ে যাচ্ছে, এক জায়গায় স্যার মিন দিয়ে ভাগ করতেছে, আরেক জায়গায় স্যার সিজনাল ভ্যালুটা কোন জায়গায় দুই রকম? স্যার আপনি যে বইটা ফলো করতেছেন স্যার, আমারটা হচ্ছে পুরান এডিশন স্যার, 2010-11 এডিশন স্যার। হ্যাঁ। এখানে আসলে 8733 দিয়ে সেটা ভাগ করা, মানে স্যার মিনটা দিয়ে ভাগ করা। কিন্তু 8733 আমার বইতে আছে, আমার হাতে যেটা আছে, কিন্তু 8733 ওরা পেলো কোথায়? স্যার মিন, এটা আপনি খেয়াল করেন স্যার, ফোর্থ কোয়ার্টারে মিন স্যার, এটা মিন, শুধু মিন। ফোর্থ কোয়ার্টারের মিন, কিন্তু সিজনের ক্ষেত্রে তো মিনটা আসবে না। না আসলে স্যার সেক্ষেত্রে স্যার 8694 হবে, কিন্তু স্যার ওরা বইয়ের মধ্যে স্যার লিখছে শুধু মিনটা দিয়ে স্যার ডিভাইড করা, যেটা স্যার আগে বের হয়েছে স্যার। These seasonal components imply that, for example, quarter 4 sales are on average, এত percent of the trend. আচ্ছা, এই 8694 দিয়ে ভাগ আছে কোন বইতে পেয়েছেন কিনা? জি স্যার আছে স্যার, এই আমাদের সিমা স্টাডি টেক্সটের এটা হচ্ছে স্যার 1819 মানে 2018-2019 এডিশন যেটা, সেটা তাহলে মনে হয় স্যার নতুন এডিশনে স্যার চেঞ্জ করছে, এরকম না, হতে পারে। চেঞ্জ করছে স্যার, সেটা আমি ঠিক এটাই আছে, বলছিলাম। কিন্তু আর আমরা বেসিক যে ইকুয়েশনটা আছে ওই ইকুয়েশনটা যদি ফলো করি তাহলে তো y ইজ ইকুয়াল টু মানে ts এটা আছে, তো ওটা ts, যদি হ্যাঁ, y equal to ts, তাহলে t ওটাকে- equal to কত? t equal to কত? y বাই s স্যার। y by s by s তো হবে। সেক্ষেত্রে তো আর আমরা মিন দিয়ে ভাগ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ। স্যার সেই হিসেবে স্যার এখানে স্যার সিজনাল আমরা যদি ওই ইকুয়েশন ফলো করি সেক্ষেত্রে স্যার আমরা আবার সিজনাল পরে ভ্যালুটা দেখেন, deseasonalize fourth quarterly sales of 50,000, এখানে কিন্তু এভারেজ দিয়ে ভাগ করার কথা বলে না, এখানে বলছে যে সিজনাল কম্পোনেন্টটাকে আউট করে দেন। ডিসিজনালাইজ মানে হচ্ছে সিজনাল কম্পোনেন্টকে আউট করা। তা সিজনাল কম্পোনেন্ট আপনাদের এই যে এক্সাম্পলটার খেয়াল আছে কিনা, আমি আর একটু যাচ্ছি, এই যে এখানে যান, এখানে কি করা ছিল, এই যে 50,000 during the fourth quarter of the certain year seasonally adjust this figure, এই যে seasonally adjust করতে গিয়ে এখানে আমরা কি করলাম, এখানে আমরা তো একটা ভাগ করলাম না, জি স্যার তা এইটা ওই সেম, ওইটা এটা সেম, এই যে এখানে যেরকম এই যে পরেরটা এটা ভাগ করলাম সেম, স্যার ঠিক আছে? সুতরাং ওইটা যাই থাক, আপনি এইটাই করবেন, দিস ইজ কারেক্ট। ওই যে আপনাদের পরের এডিশন গুলাতে হয়তো এটা আসছে। জি স্যার, তার মানে স্যার সিজনাল কম্পোনেন্ট আমার যেটা আছে স্যার সেটা দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে ফর্মুলাটা খেয়াল রাখবেন, s equal to y by t, যদি t দেওয়া থাকে তাহলে t যদি বের করতে বলে তাহলে পরে s কে y কে s দিয়ে ভাগ করবেন, জি স্যার ঠিক আছে স্যার। আর যদি y বের করতে বলে s এবং t গুণ করবেন, মানে অ্যাকচুয়াল ডেটা বের করতে গেলে s y t গুণ করতে হবে। জি স্যার আর যদি ট্রেন্ড ভ্যালু বের করতে বলে তাহলে y কে s দিয়ে ভাগ করবেন, যদি s বের করতে বলে y কে t দিয়ে ভাগ করবেন। ওকে স্যার। তাহলে স্যার ডিসিজনালাইজ মানে হচ্ছে স্যার ট্রেন্ড বের করতে বলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমাদেরকে স্যার একটু নামাজের ব্রেক দেওয়া হোক স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কয়টায় ফিরবো? স্যার 7:05 স্যার। ওকে, 7:05। থ্যাংক ইউ। ওকে স্যার। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার শোনা যায়। আর স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড জি স্যার দেখা যায়। ওকে, তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখি। এইটার ক্ষেত্রেও নিচে এই যে টেবিলটা দেওয়া আছে, এটার কিন্তু একটু ওই যে পজিশনের সমস্যা আছে। এটা আপনাদের বই দেখে আমি কি আছে ওইটা একটু দেখে নিই, বা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এইটা আচ্ছা, এটা হলো টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 8, তবে 8 এর সম্পূর্ণ অংশটা এখানে নেই, মানে আপনাদের বইতে সম্পূর্ণ অংশটা দেখানো নেই। এখানে বলা আছে এইটে যে ইভ্যালুয়েট দ্য সিজনাল কম্পোনেন্ট ফর ইচ কোয়ার্টার বেসড অন দ্য মুভিং এভারেজ ট্রেন্ড ইন টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6,
তা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6 একটু ব্যাকে যান তো। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6 5 6 হ্যাঁ 6 এ আছে ইউজিং দ্য ডেটা অফ দ্য টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং টু ডেট calculate the trend for the sales of article B as a centered 4-point moving average. এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং স্টুডেন্ট, এটা মানে কি বোঝাচ্ছে আমি একটু আগে দেখে নিই। এইটা সম্ভবত আপনাদের যে বইতে যে টেবিলটা দেওয়া আছে, যেটা আমি স্লাইডে দেখিয়েছি, আপনাদেরকে যেতে হবে পেজ নাম্বার 232 তে। পেজ নাম্বার 232 পেয়েছেন নাকি? পেজ নাম্বার 232। জি স্যার, ওখানে স্যার কি আছে? এই অঙ্কটা আছে তাই না? আর টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 6। হ্যাঁ, এখানেই আপনাদেরকে বলছে যে এইটারই 6 নম্বরে যেটা বলছে, যেটা করাই নাই, এখন এই যে হয়ে যাচ্ছে এটার সাথে 6 নম্বরে বলছে ইউজিং টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং, এটা 6 হবে মনে হয়। টুডে ক্যালকুলেট দ্য ট্রেন্ড for the sales of article B as a centered 4-point article B কোথায় পেলো জানি না, যাই হোক এই সেন্টার্ড 4-point মুভিং এভারেজ। আপনারা এইটা দেখেন একটু, যে এখানেও 4টে বছর আছে, 16টা ফিগার আছে। এইটাকে যদি আমি সেন্টার্ড 4-point মুভিং এভারেজ করি, 4 পয়েন্ট আবার 4 পয়েন্ট, তার মানে আপনার 4 থেকে যোগ করে ওই একই পদ্ধতিতে 146, এই 4টে কোন 4টে? এই যে এই 4টে প্রথমে, এই 4টেকে যোগ করলে হয় 146.70। ঠিক আছে? আগের মতোই স্যার? হ্যাঁ, আগের মতো। তারপরে যান, প্রথমটা বাদ দেন, আবার এই 4টে। এখন প্রথম 4টে যোগ করে যে 146.70 হইলে ওটার পজিশনটা কিন্তু আপনারা ঠিক করবেন। আমার এই স্লাইডে কিন্তু পজিশন ঠিক নেই। পজিশন হবে, যেহেতু 4টে ফিগার নিলেন, ওই 4টের মাঝামাঝি সোজা 146.70 লিখবেন। যেমন প্রথমটা আমি নিজে করে দিতে পারি, কারণ হচ্ছে প্রথমটা আমার উপরে একটা স্পেস আছে, সেই জন্য আমি এইটা প্রথমটাকে হয়তো দেখিয়ে দিতে পারলাম। এই যে উপরে উঠে গেল, প্রথমটাকে দেখিয়ে দিতে পারলাম, শেষেরটাও হয়তো পারবো না, শেষেরটাও পারবো না। এইটাই হচ্ছে আমার পজিশনটা, বোঝা যায়? তারপরে প্রথমটা বাদ দেন, দিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 4টে নেন। এই 4টের যোগফল 153.10। তারপরে আবার 36.30 বাদ দেন, বাদ দিয়ে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সটা নেন। এই 4টে যোগ করলে হয় 158.80। ঠিক আছে? এইভাবে একদম শেষ পর্যন্ত চলে যাবেন, তাহলে ওই 241.70 করার পরে আর আগাইতে পারবেন না, কারণ ফিগার শেষ হয়ে যাবে। এখন যেহেতু এইটা আর এই যে 146.70 এইটার পজিশনটা হয়ে কোনো কোয়ার্টার সোজা পড়ে নাই, তাহলে আমাকে এখন 8 পয়েন্টে যেতে হবে। 8 পয়েন্ট মানে এইটা 4টে, এইটা 4টে, এই দুটো যোগ করলে 299.8। তারপরে প্রথমটা বাদ দেন, দ্বিতীয়টা, তৃতীয়টা যোগ করেন, এই দুটো যোগ করলে হয় হচ্ছে 311.90। ঠিক একইভাবে আবার দ্বিতীয়টা বাদ দেন, তৃতীয়, চতুর্থতে যান, এই দুটো যোগ করলে হবে 322.90। এইভাবে এই কলামের প্রত্যেকটা বের করবেন। বের করার পরে এই যে প্রথমটা 299.80, এইটা যেহেতু 8টা সংখ্যার এইরকম 8টা ফিগারের যোগফল, এটাকে 8 দিয়ে ভাগ করবেন, করলে এই এভারেজটা বেড়ে যাবে লাস্টে। এটাই হচ্ছে টি এর মান। ঠিক আছে?
জি স্যার। বুঝতে সমস্যা নাই তো? নাই স্যার। ওকে, এরপরে তাহলে আমরা এই এই ট্রেনটা পেয়ে গেলাম। এখন এস এর মান বের করতে গেলে কি করতে হবে? এস এর মান বের করতে গেলে কোয়ার্টার 1 এবং কোয়ার্টার 2 ফাঁকা থাকবে। কোয়ার্টার 3 তে 38.10 ডিভাইডেড বাই 37.4750, তারপরে আবার 47.50 ডিভাইডেড বাই 38.9875। এইভাবে এটা করে দেওয়া আছে আপনাদের বইতে, এবারই সরি দিয়েছি। এখানে যে evaluate the seasonal component for this quarter based on the moving average obtained, forecast the sales of B। এই জায়গাটা আমার স্লাইড নাম্বার চেঞ্জ হয়েছে, এখানে 25 হবে, আগের স্লাইডটারই অঙ্ক। আচ্ছা, একটু টেস্ট করে দেখেন তো কত হয়। সেটা হচ্ছে যে এই যে আমার এই যে Q3 যদি আমি বের করি, তাহলে এটা কিভাবে বের করবো? 1.017 হলো কিভাবে? আমরা একটু আগের স্লাইডে যাই। তাহলে 3 হচ্ছে 38.10, দেখেন 38.10 থার্ড কোয়ার্টার অফ ফার্স্ট ইয়ার ডিভাইডেড বাই টি ভ্যালু 37.4750, 37.4750 equal to 1.0167, মানে 1 রাউন্ডিং করলে 1.0, এই যে 1.017। ঠিক আছে, বোঝা যায়? জি স্যার। তাহলে এইভাবে প্রত্যেকটা বের করবেন এর আগের অঙ্কের মতো করে। এখানে যদি যোগ করি, এখানে 3টে ফিগার পাচ্ছি, 3টে যোগ করলে 2.517, তাকে 3 দিয়ে ভাগ করে এভারেজ বের করবেন। এখানেও 3টে যোগ করে এটা বের করবেন, 3 দিয়ে ভাগ করে এভারেজ বের করবেন। এইভাবে সব জায়গায় 3টে করে আসে, যোগ করার পরে দেখবেন এটা টোটাল আসে 4.009। বেশি হয়েছে না? তাহলে এই যে আমার তো এই 9, তাহলে ডিফার বেশি আছে 009, একে 4 ভাগ করতে হবে। তাহলে 4 ভাগ করলে তো হয় কত? 0.0025 হয়। তা আমি তো রাখছি 3 ঘর, তাহলে 002 না 00225 হয়। রাউন্ডিং করলে 002, আবার এই 4টে যোগ করলে হয় 0.008। আপনারা এক কাজ করতে পারেন, এখানে 0.009 লিখে এখানে 4 করে দিতে পারেন। সেক্ষেত্রে এখানে 2 থাকলো, এই যে যোগ করলে যে সামান্য ডিসক্রিপেন্সি, এটা ওভারলোক করতে হবে। যদি আমি দশমিকের পরে আরো 2 ঘর নিতাম তাহলে এটা থাকতো না। তাহলে এটা যখন করলাম, যেহেতু এটা বেশি আছে 4-এর, অতএব এইগুলো সব বিয়োগ হবে, বাদ দিতে হবে, বেশিটা বাদ দিতে হবে। বাদ দিলে যে নিচেরটা দাঁড়ালো আমার সিজনাল কম্পোনেন্ট। সিজনাল কম্পোনেন্ট আমার বেরোলো এই যে নিচের এইটুকু। এইটাই আমার হচ্ছে প্রথম অংশের একটা অ্যান্সার গেল, যে সিজনাল কম্পোনেন্ট গুলো আমি বের করলাম। এরপরে আরেকটা অংশ আছে, ফোরকাস্ট দা সেলস অফ বি ফর দা ফোর্থ কোয়ার্টার 2007 ইউজিং ট্রেন্ড ফোরকাস্ট এত, ট্রেন্ড টি এর ভ্যালু এত বের করছে, আগে মনে হয় আছে। ওই যে যেখানে আমরা ওই অঙ্কটা করেছিলাম ওখানে সম্ভবত এটা আছে। আমরা যেটা দেখলাম অঙ্কটা, এটা কত নাম্বার পেজে দেখেছিলাম? সিক্স না কত যেন বললাম না? আচ্ছা, এইটা হচ্ছে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 1। ওই অঙ্কটাই যখন আমরা করলাম, এইটার তখন ট্রেন্ড ভ্যালু আমরা বের করেছিলাম
এইটাও টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং এ ছিল, কিন্তু এটা মনে হয় ওই স্লাইড দেখতে হবে, এটা বইতে ঠিক ওইভাবে করা নেই। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 3, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 4 একটু আমি দেখি খুঁজে পাই কিনা। 8 বোধ হয় স্যার, 8। 8 তো আমরা এখন করছি। জি স্যার। তা ওই যে 8 এর সাথে এই যে ট্রেন্ড গুলো যে ফিগার গুলো দিল, এটাকে আগে আমরা কোথাও বের করেছি কিনা ট্রেন্ড ফিগার, সেইটাই একটু দেখতে হবে আর কি। এখানে এটা আছে 70 and 73, কিন্তু ওইটা আমি ঠিক দেখছি না, ওইটা কোথাও বের করেছি কিনা। আমরা একটু ব্যাকে দিয়ে দেখতে পারি যে এটা করে আসছে। আমরা তো 26 নম্বরে আছে, এটা পরে দেখি। এই জায়গাটাই এটাতে কত বের করা ছিল, 58। এখানে না, এটাও না, এটা নতুন একটা ফিগার তারা দিয়ে দিয়েছে, সমস্যা নেই। আমরা এখানে তাহলে এইটার দিকেই তাকাই, আমাদের অন্য জায়গায় দরকার নেই, যেহেতু এটা দেওয়া আছে। 66.6, 68.8, 70.9 and 73, এই চারটে forecast the sales of B for the 4 quarters of 2007 using the trend forecast। এত এইটা খেয়াল করেন, ইউজিং দ্য ট্রেন্ড ফোরকাস্ট মানে এইগুলো কিন্তু টি এর ভ্যালু, ঠিক আছে? এইটা কিন্তু টি এর ভ্যালু, তাহলে টি এর ভ্যালুর সাথে এস এর সম্পর্ক কি? ওয়াই বের করতে গেলে স্যার গুণ করতে হবে স্যার। টি এর সঙ্গে কি এস গুণ হবে নাকি ভাগ হবে? স্যার গুণ হবে স্যার। গুণ হবে। তাহলে আমরা একটু পরের পৃষ্ঠায় যাই, দেখি। এই দেখেন, এইটা হলো ট্রেন্ড ভ্যালু, ওই চারটে ফিগার। আমার কম্পোনেন্ট এই চারটে বের করলাম আমি এই যে আগের পৃষ্ঠায়, এই যে 8.84, 0.97, 0.99, 1.21, এই যে 1.21, এই যে সব লিখলাম। আপনি ইচ্ছা করলে সম্পূর্ণ ওখানে যা পাইছেন সব কয়টা ফিগার নিতে পারেন, দশমিকের পরে 3 ঘর লিখলে সমস্যা নেই। নিয়ে এই দুটা গুণ করবেন, গুণ করলে এটা হয়, এই দুটো গুণ করলে এটা হয়, এইভাবে গুণ করে এটা বের করলাম। তাহলে এই যে লাস্টের যে লাইনটা হলো, এইটাই হলো আমার সিজনাল ইফেক্ট সহ ফিগার, ঠিক আছে? Hence the sales forecast for the fourth quarters of 1997 দেওয়া হয়েছে, আসলে তো 1997, এটা 20x7, এটা হবে 20x7, এইটা হবে এইটা in 1000 ইউনিটস। তাহলে এরপরে আপনারা ওই 1000 ইউনিটস না লিখে 3টে করে শূন্য বসিয়ে দিতে পারেন। বোঝা গেল? তাহলে জি স্যার। তাহলে আমাদের তো এই চ্যাপ্টার শেষ। আমাদের নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল ম্যাথ। কয় মিনিট আছে আর? স্যার 9 মিনিট। আচ্ছা, আমরা একটু শুরু করি তাহলে। এইটার উপরে কারো কোনো কোশ্চেন আছে? নেই। তাহলে আমরা এইটাকে ক্লোজ করে দিই, অথবা দেখি এটা আছে কিনা বের করা। স্যার আমাদের ফোরকাস্ট কি স্যার যতটুকু করছি এতটুকু কমপ্লিট স্যার? হ্যাঁ স্যার আমরা যতটুকু ফোরকাস্ট স্যার শিখলাম স্যার এতটুকু কি স্যার আমাদের জন্য এনাফ স্যার? বোঝা যাচ্ছে না, একটু জোরে বলেন। স্যার ফোরকাস্টিং যতটুকু করেছি স্যার এতটুকু কি স্যার এনাফ স্যার আমাদের জন্য? আমি ঠিক বুঝতে পারছি না, তবে এইটুকুই বললি যে ফোরকাস্টিং এর যে অঙ্কগুলো এর আগে আমি দেখেছি কোশ্চেনে এসেছে, সেটা এই চ্যাপ্টারে যা শিখালাম মোটামুটি এর ভিতর থেকে এই ইকুয়েশন ব্যবহার করে হয়তো ফিগার গুলো চেঞ্জ হতে পারে, কিন্তু এইটাই মোটামুটি আসছে আর কি। ঠিক আছে, অন্য একটা জিনিস একটু দেখি পাই কিনা এখানে। ফিনান্সিয়াল ম্যাথ দেখেন তো, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স এর স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আমরা একটু শুরু করি, একদম প্রিলিমিনারি আলাপ করে রাখবো, টাইম যেহেতু আছে কয়েক মিনিট।
স্টুডেন্ট সংখ্যা 25। ওকে, তাহলে আমাদের এইটা হলো ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স। যারা এর আগে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করে আসছেন তাদের জন্য এটা অনেকটা সহজবোধ্য হবে আর কি। আর যারা পড়েন নাই তারা এখানে একটু দেখেন, তবে পড়েন নাই এইরকম মনে হয় কমই আছেন, কারণ বেশিরভাগই তো দেখা যাচ্ছে যে নিচের ক্লাসে ফিনান্সিয়াল ম্যাথ চ্যাপ্টারটা, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা থাকে। তা এখানে আমরা সিলেবাস যেটা কভার করব এটা একটু দেখেন। এইটা হচ্ছে প্রথম অংশটা আছে ক্যালকুলেট প্রেজেন্ট এন্ড ফিউচার ভ্যালুস অফ ক্যাশ ফ্লোস। ক্যালকুলেট ফিউচার ভ্যালুস অফ অ্যান এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। আপনারা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট কি সে ধারণা হয়তো আছে। সিম্পল ইন্টারেস্ট হলো শুধু আসল টাকার উপরেই বছর বছর সুদ হয়, সুদের উপরে সুদ হয় না, মানে ইন্টারেস্টটা কখনো ক্যাপিটালাইজ হয় না। আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথম পিরিয়ডে যে ইন্টারেস্ট হবে ওইটা সেকেন্ড পিরিয়ডের প্রথমেই ক্যাপিটালাইজ হয়ে ক্যাপিটালের পরিমাণ, প্রিন্সিপালের পরিমাণ বাড়িয়ে দিবে। তারপরে সেকেন্ড ইয়ারে সেকেন্ড টাইমে যায় ওই টোটালটার উপরে ইন্টারেস্ট হবে। বি নাম্বার আছে ক্যালকুলেট অ্যান অ্যানুয়াল পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট গিভেন এ মান্থলি অর কোয়ার্টারলি রেট। মনে করেন যে মান্থলি রেট দেওয়া আছে, কোয়ার্টারলি রেট দেওয়া আছে, তাহলে অ্যানুয়াল রেট কত হবে? এটা যদি সিম্পল রেট অফ ইন্টারেস্ট হয়, স্টেট মান্থলি থাকলে 12 দিয়ে গুণ করে দিলেই হবে, কোয়ার্টারলি থাকলে 4 দিয়ে গুণ করলেই হবে। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হইলে ওই রকম সহজে 12 আর 4 দিয়ে গুণ করলে হবে না। ওইটাকে আবার কম্পাউন্ডিং ডিসকাউন্টিং এর ব্যাপার একটা আছে। নাম্বার সি ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ সাম। ভবিষ্যতের একটা টাকা আছে, মনে করেন আজ থেকে 5 বছর পর আমি একটা টাকা পাবো, সেই টাকাটার আজকের মূল্য কত সেইটা বের করতে হবে। নাম্বার ডি ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি এন্ড পারপেচুইটি। অ্যানুইটি হচ্ছে মানে আমি যদি একটা লোন নিই তাহলে ওই সুদ আসল মিলে যে কিস্তিগুলো বছর বছর দিই ওইগুলো হচ্ছে যে অ্যানুইটি। এটা বছর বছর চলতে থাকবে যতদিন ওই লোন শোধ না হয়। আবার তার উল্টাটাও হইতে পারে, আমি পেতেও পারি এইভাবে, যেমন পেনশনের টাকা, আমি একটা টাকা জমা দিলাম, বললাম যে ঠিক আছে আগামী 20 বছর আমাকে মাসে মাসে এত কত করে দেবে, ওইটাই তখন অ্যানুইটি হয়ে যাবে। যদি বছর বছর হয় এটাকে বলি অ্যানুইটি। আর কি অ্যানুয়াল কথাটা থেকে অ্যানুইটিটা আসলো, তবে এটা অন্য পিরিয়ডের জন্য হতে পারে। পারপেচুইটি হচ্ছে আমি প্রতি মাসে হোক, প্রতি 6 মাসে হোক বা প্রতি বছরে হোক একটা নির্ধারিত পরিমাণ টাকা আজীবন পেয়ে যাব, ইনফাইনাইট টাইমের জন্য, যতদিন বেঁচে থাকবো। সেইটা আর কি, যে আজকে আমি হয়তো এমন একটা টাকা ব্যাংকের কাছে জমা দিলাম, ব্যাংকে বললাম যে আমার মাসে মাসে কত টাকা করে দেওয়া যাবে। আমার দরকার হয়তো মনে করেন যে মাসে আমার রিটায়ার্ড লাইফের পরে আমার মাসে প্রতি মাসে চলার জন্য 20,000 টাকা করে লাগবে। তখন ব্যাংক একটা হিসাব করবে যে আমাকে যদি তারা মাসে মাসে 20,000 টাকা করে দেয় যতদিন আমি বেঁচে থাকবো, তাহলে আমার কত টাকা এখন ফিক্সড ডিপোজিট করতে হবে বা তাদেরকে দিয়ে রাখতে হবে। তখন দেখা যাবে যে হ্যাঁ ওই পরিমাণ টাকা দিলে প্রত্যেক মাসে ওই পরিমাণ টাকা আমাকে দিচ্ছে, লাস্টে প্রিন্সিপালটা থেকে যাবে। আর অ্যানুইটির ক্ষেত্রে প্রিন্সিপাল থাকবে না, প্রিন্সিপাল ইন্টারেস্ট সব ডিমিনিশিং। ওইটা টাইম নির্ধারিত, পারপেচুইটি টাইম নির্ধারিত না, ওইটা আজীবন চলবে। এইটা হচ্ছে সিলেবাসের ফার্স্ট পার্ট। নেক্সট পার্ট হচ্ছে অ্যাপ্লাই ফিনান্সিয়াল ম্যাথমেটিক্যাল টেকনিক্স। নাম্বার 1 এ আছে ক্যালকুলেট লং অর লোন অর মর্টগেজ রিপেমেন্ট এন্ড দ্য ভ্যালু অফ দ্য লোন মর্টগেজ আউটস্ট্যান্ডিং। আমরা যে ব্যাংক থেকে মনে করেন বাড়ি তৈরি করার জন্য লোন নিলাম, এই লোন আমাকে দিয়ে দিল, বললো যে 20 বছর মেয়াদ, প্রতি মাসে কিস্তি করে দিল যে এত টাকা করে দিতে হবে, তাহলে 20 বছরে 240 কিস্তি, লং টার্ম লোন বলে এগুলোকে। এই টাকাটা আমাকে ওই যে লেন্ডার ব্যাংক বা ওই যে একটা আছে হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন,
তাদেরকে মাসে মাসে আমার জমা দিতে হবে, তাহলে ওইটার কিস্তিটা আমি কিভাবে ফিক্স করব, ওইটাও এখান থেকে জানা যাবে। বি নম্বরে আছে calculate the future value of regular savings and or the regular investment needed to generate a required future value. এটা ডিপিএস বলে অনেক সময়, ডিপোজিট পেনশন স্কিম। ডিপোজিট পেনশন স্কিমের দুটো পার্ট থাকে, কিন্তু এইটা একটা পার্টের কথা বলছে। ডিপোজিট পেনশন স্কিম হচ্ছে যে আমি আজকে একটা টাকা জমা করব, প্রতি মাসে মাসে বা প্রতি 6 মাসে বা প্রতি বছর বছর, হয়তো আগামী 20 বছর জমা করব, যতদিন আমি চাকরি করছি আমার ইনকাম আছে। পরবর্তী 20 বছর আমাকে আবার মাসে মাসে হোক বছর বছর হোক আমাকে ওই টাকাটা দিতে থাকবে, মাসে মাসেই ধরেন দিতে থাকবে, এবং ওই 20 বছর পরে যায়, পরবর্তী 20 বছর পরে যায় ওই টাকাটা নীল হয়ে যাবে। এটা ডিপোজিট পেনশন স্কিম বলে। আর আমি যদি ওই পরের 20 বছরে যদি আমি কোনো পেনশন না নিতে চাই, যে না যেটা জমবে সেটাই আমি চাই, মোটা টাকাটা, তাকেই সেইটাই হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আমি রেগুলার একটা সেভিংস করব, তাতে যে ক্যাশ জেনারেট করবে, ফিউচার সাম বলে সেটাকে, সেটার পরিমাণ কিভাবে নির্ধারণ করতে হবে, এটা হচ্ছে ফিউচার ভ্যালু বের করা। সি নম্বরে ক্যালকুলেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা এনপিভি এন্ড আইআরআর। নেট প্রেজেন্ট ভ্যালু কি, আইআরআর কি, এটা আমরা শিখবো। Last one, he explain whether and why a project should be accepted or rejected. আমরা সীমিত টাকা নিয়ে যখন কোনো প্রজেক্ট, ব্যবসা, কোনো ইন্ডাস্ট্রি সেট আপ করতে যাব, তখন দেখা যাবে যে অনেক প্রজেক্ট আছে, তাহলে আমি কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। এই অ্যাকসেপ্ট রিজেক্ট ভ্যালুয়েশনটা, যেটাকে আমরা বলি যে ভায়াবিলিটি টেস্ট বা ফিনান্সিয়াল ভায়াবিলিটি সাধারণত টেস্ট করা হয়, ওই টেস্টটা এনপিভি এবং আইআরআর এর মাধ্যমে আমরা করে দেখবো যে কোনটা অ্যাকসেপ্ট করব, কোনটা রিজেক্ট করব। এই হচ্ছে সিলেবাস। এবং সিলেবাসের পরে এই চ্যাপ্টারটা আমরা, এটা আপনাদের ওই চ্যাপ্টারের প্রথম পাতাই আছে যে অন কমপ্লিটিং দিস চ্যাপ্টার ইউ শুড বি এবল টু, এই যে এখানে ওই সিলেবাসে যা আছে এখানে ওইটাই একটু অন্য ভাষায় বলে দেওয়া আছে, কি কি আমরা শিখতে পারবো। Future values of the investment, annual percentage of interest, যেটা শিখলাম, calculate the present value of future cash sum, calculate the present value of an annuity or perpetuity, annuity and perpetuity, তারপরে calculate loan mortgage repayments and the value of an outstanding loan mortgage, calculate the future value of regular savings, sinking fund বলে এটাকে, or find the savings given the future value if necessary using the sum of the geometric progression. Calculate the net present value and the internal rate of return of a project and use this to decide whether a project should be undertaken or to choose between mutually exclusive project. Mutually exclusive project মানে হচ্ছে যে আপনি একটা প্রজেক্ট নিলে আর একটা নিতে পারবেন না, কারণ আপনার অত টাকা নেই। একে বলে ফান্ড বা ক্যাপিটাল রেশনিং বলে। ক্যাপিটাল রেশনিং হলো যে কোন প্রজেক্টটা আমি নেব সেইটাই আগে টাকাটা যা দরকার দিয়ে দিলাম, তারপরে যদি টাকা থাকে দেখবো সেকেন্ড চয়েস কোনটা, সেখানেও টাকা দিলাম, এরপরে দেখা গেল যে টাকা আছে এটা থার্ডটা নেওয়া যায় না। এই যে এইভাবে অ্যাট্রাকটিভ প্রজেক্ট ওয়াইজ টাকা যে ভাগ করে দেওয়া, এটাকে রেশনিং বলে। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। তাহলে আজকে টাইম হয়ে গেছে, আমি এই পর্যন্তই রাখি। সিলেবাস কমপ্লিট করলাম, কালকে থেকে আমরা স্লাইড নাম্বার 5 টাইম ভ্যালু অফ মানি থেকে শুরু করব। ঠিক আছে? এখানে স্লাইড আছে 74, বুঝতেই পারছেন এখানে লাগবে কয়েকদিন, আমি একটু দ্রুত যাব কারণ আপনাদের আজকে কয় নাম্বার ক্লাস হলো? 14 নাম্বার। জি স্যার 14 নম্বর। 14 নম্বর স্যার, 14 নাম্বার। আর 6টা ক্লাস আছে, আমি চেষ্টা করব এটা 3টে ক্লাসের ভিতরে আগামী 3টে ক্লাসে শেষ করতে। যদি 3টে করি, এক ক্লাস হচ্ছে ওই যে কি বলে এটাকে, আমাদের যে স্প্রেডশিট অ্যানালাইসিস, আর 2টো ক্লাস যদি বাঁচাতে পারি তাহলে আপনাদের ওই যে প্রবাবিলিটি আছে এটা দেওয়ার চেষ্টা করব। জি স্যার, প্রবাবিলিটি স্যার লাগবে স্যার, ওইভাবে স্যার কতদূর করতে পারবো জানি না, এগুলো আপনাদের উপর ডিপেন্ড করতেছে যে আমি এই চ্যাপ্টারটা বিশেষ করে যত দ্রুত শেষ করতে পারি। জি স্যার, এইটা স্যার দ্রুত শেষ করা যাবে স্যার, এটা স্প্রেডশিট আছে। শেষ তো আপনি করতে পারবেন, অনেকে আছে তারা আবার বলে যে স্যার প্রবাবিলিটি থাক, আগে এটা শিখান ভালো করে। যাই হোক, সমস্যা নেই, সমস্যা হবে না।
আচ্ছা হোস্ট কে আছেন এখন তাহলে আইসিএম